ঘাতের শত জাগাতে পারে মুক্তির নব চেতনা। আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে। আলোচনা নিয়ে আসার জন্য নেওয়া লাগবে। সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এবছর এসএসসি ও দাখিল ফলপ্রার্থী আমার এই প্রিয় বন্ধুদেরকে নিয়ে আজকের এই সুন্দর বনভোজন। আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগতেছে তোমাদের এই সুন্দর আয়োজন দেখে। আমাকে জেলা সভাপতি দাওয়াত দিয়েছিলেন, তো একটু ফাঁকি দেওয়ার নিয়ে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যখন এখানে এসেছি আমিও একসময় এসএসসি ফলপ্রার্থী ছিলাম। সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে হচ্ছে যে আমাদেরকে নিয়েও শিবির এমন আয়োজন করেছিল। আমার খুবই ভালো মনে পড়ে 2009 সালে আমরা যখন দাখিল পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় ছাত্র শিবির আমাদেরকে নিয়ে 2 দিনব্যাপী একটি প্রোগ্রামের আয়োজন করে। প্রথম দিন আমরা সারাদিন শিক্ষা শিবির করেছিলাম, টিসি করেছিলাম। এরপরে রাতে আমরা জেলা অফিসে অবস্থান করার পরে যে বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিল্ডিং, ডিপার্টমেন্ট, ভবন, ছাত্রদের আবাসিক হল আর ছাত্র সংগঠনের কারুকার্য, তাদের সুন্দর সাংগঠনিক কার্যক্রম দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। সারাদিন ওখানে প্রোগ্রাম করার পরে আসরের নামাজ যখন নামার জন্য সেটা কবুল করেছিলেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার সুযোগ পেয়েছিলাম। ছাত্র শিবিরের ক্ষুদ্র একজন দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম। জাস্ট একটু স্মৃতিচারণ করলাম তোমাদেরকে পেয়ে। প্রিয় উপস্থিতি, তোমরা একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছো। এসএসসি এবং দাখিল পরীক্ষা শেষ হয়ে গেছে। এই পরীক্ষা শেষ হওয়ার পরে আগামী দিনে ফলাফলের জন্য তোমরা প্রহর গুনছো, প্রত্যাশায় আছো যে কি ফলাফল হতে পারে। সেই সময়ের মাঝখানের যে ব্যবধান, এই ব্যবধানে ছাত্র শিবিরের আহ্বানে তোমরা এখানে উপস্থিত হয়েছ। আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ছাত্র ভাইরা, আমরা সবাই ছাত্র। একটু সবাই আমার দিকে তাকাও, আমার দিকে সবাই তাকাও। একটু নিঃশ্বাস নাও তো। এবার চোখ বন্ধ করো, একদম চোখ বন্ধ করে তোমার অতীত জীবনের দিকে ফিরে যাও তো। কোথায় ছিলে তুমি? এখান থেকে 20 বছর আগে তুমি কোথায় ছিলে? চোখ বন্ধ। কোথায় ছিলে? যে সাইলেন্ট, এবার সাইলেন্ট। তুমি ইতিহাসের দিকে ফিরে যাও। তোমার ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। যে এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না, কিছুই ছিলে না। তোমাকে কি করা হয়েছে? এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে সেখান থেকে তোমাকে রক্ত বানানো হয়েছে, গোস্ত বানানো হয়েছে, হাড্ডি বানানো হয়েছে। এরপরে কি করা হয়েছে? জীবন ধারণ করার জন্য তোমাকে খাদ্য দেওয়া হয়েছে। সেই খাদ্য, যে খাদ্য তুমি খাও বা দুপুরে যে খাবার খেলে, এটাকে দুনিয়ার কোনো মানুষ তৈরি করে না আল্লাহ তৈরি করে? আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তুহরাসুন। তোমরা যে খাবার খাও, ওই খাবার সম্পর্কে একটু চিন্তা করো। সেটা আমি বপন তৈরি করি না তোমরা তৈরি করো? কে তৈরি করে? আল্লাহ তৈরি করে। দেখো তো কি সুন্দর।
একটা লাউয়ের দানা, লাউ কদু চেনো তো সবাই? সবাই কথা বলো, লাউ কদু চেনো? এই কদুর একটা বীজ বৃষ্টির সময় যখন মাটিতে পুঁতে রাখা হয়, 5 দিন পরেই একটা গাছ বের হয় না? এরপরে 2টা পাতা বের হয়, ওই পাতা থেকে লতা তৈরি হয়, লতা পাতা ভরে যায়, এরপরে কিছুদিন পরে ফুল হয়, এরপরে ফল হয়। সেই ফল খেয়ে কি করে মানুষ? সেই ফল খেয়ে আল্লাহর প্রশংসা আদায় করে না। মানুষ কি বলে? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দেখো, কিন্তু এই তুমি যে খাদ্যটা খেলে তোমার জীবন ধারণ করার জন্য, তুমি যে ভাত খেলে, তুমি যে কদু খেলে, তুমি যে মশলা খেলে, আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এটা তুমি তৈরি করো না আমি তৈরি করি? কে তৈরি করে? তাহলে আল্লাহর দেয়া রিজিক খেয়ে আমরা এই পর্যন্ত এসেছি, দাখিল ফলপ্রাপ্তি এই পর্যায়ে এসেছি নাকি? সামনে আমাদেরকে অনেক পথ চলতে হবে। প্রিয় ভাইরা, আমি খুব বেশি লম্বা সময় নেব না, খুবই ঘনিষ্ঠ 2-1টি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই সফলতা চাই নাকি? কেউ পরীক্ষা দিয়েছো কিন্তু ব্যর্থ হতে চাও, এমন কেউ আছো? এখানে সায়েন্সের ছাত্র আছো? কে হাত উঁচু করো। সায়েন্স, জি, হ্যান্ড ডাউন। যে এরপরে আর্টসের যারা আছো, মানবিক, জি, থ্যাঙ্কস, জাজাকুমুল্লাহ। আচ্ছা, মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছো যারা, হাত উঁচু করো। মাদ্রাসা থেকে, মাশাআল্লাহ, সুন্দর, জাজাকুমুল্লাহ। স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী যারা, স্কুল থেকে জেনারেল, ঠিক আছে, শুক্রিয়া। কমার্সের স্টুডেন্ট আছে কেউ? ব্যবসায়ী শিক্ষা, অবশ্যই, হ্যাঁ, তোমরাই জয়ী, যে ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রিয় ছাত্র ভাইরা, তোমাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সফল হতে চাই। এসএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু ব্যর্থ হতে চাও পরীক্ষায়, এমন কোনো ভাই আছো? নিশ্চয়ই নেই। আমরা সবাই সফল হতে চাই এবং সফলতার চূড়ান্ত শীর্ষে আমরা যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হবে। এই সফলতা শুধু আমরা এসএসসি পরীক্ষার মধ্যে দিয়ে চাই না, দুনিয়ার সকল সেক্টরে সফল হতে হবে। তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইলে, এসএসসি দাখিলে গোল্ডেন এ প্লাস পাইলে, এই গোল্ডেন এ প্লাস পাইলে বলে তুমি এইচএসসি আলিমে যে খুব দাপটের সাথে ফাঁকি ঝুঁকি দিয়ে ঘুরে বেড়ালে যে আমি তো এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলাম, না পড়লেও পারবো। এখন এইচএসসিতে যে আলিমে যে এইচএসসিতে যে তুমি ফেল করলে, তাহলে এসএসসির সফলতা গোল্ডেন এ প্লাস আর এইচএসসির ফেল, দুইটা মিলিয়ে কি হবে? তুমি ব্যর্থ না সফল? প্লাস মাইনাসে সূত্র মুখস্থ আছে তো? এই সূত্র মুখস্থ রাখবা, প্লাস মাইনাসে। তাহলে এখানের প্লাস আর আলিমের, এইচএসসি আলিমের মাইনাস সমান সমান, তাহলে ওখানেও তোমাকে সফল হতে হবে। এরপরে তোমাকে কোচিংয়ে ভর্তি হতে হবে নাকি? আচ্ছা, সবার কথা তো শুনতে পাবো না, ঠিক আছে? আমার কথা শোনো, পরে কথা শোনা হবে। এরপরে তোমাকে অ্যাডমিশনের জন্য কোচিং করতে হবে। টার্গেট, বুয়েট, ডুয়েট, রুয়েট, মেডিকেল, ঢাবি, রাবি, ইবি, চবি, জাবি, আদার্স ইউনিভার্সিটি ক্যাম্পাস নাকি? সেজন্য তোমাকে সফলতার সাথে পাস করতে হবে। এখন এসএসসি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তোমাকে ওখানে কোচিংয়েও সফল হতে হবে, তাহলে তুমি সব জায়গায় সফল। এরপরে কি হবে? অনার্সে তোমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন করতে হবে, তোমাকে ডিপার্টমেন্টের প্লেসদারি হতে হবে, তোমাকে মাস্টার্সে ভালো অবস্থান নিতে হবে, তোমাকে এমফিল পিএইচডি করতে হবে। এরপরে তোমার পিতা তোমার জন্য একটা সুন্দরী মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। কে সুবহানাল্লাহ বলো? আল্লাহ কবুল করুক। আচ্ছা, একটু হেসে নাও, যেহেতু হাসির কথা বলছো একটু হেসে নাও। তাহলে দেখো, এবার চুপ, এবার কথা শুনতে হবে। তাহলে তুমি যখন মাস্টার শেষ করবা, তুমি যদি সফল হতে পারো, সব জায়গায় যদি সফল হতে পারো, তোমার পিতা একটা সুন্দর শ্বশুরের মেয়ের ব্যবস্থা তোমাকে জন্য করে দেবে, তাহলে তুমি বিবাহ শাদীতে সফল। এরপর তোমার সুন্দর একটা জব হবে, সুন্দর একটা প্রফেশন তোমার হবে, তুমি মাসে 50,000
অবলিক 1 লক্ষ টাকা তুমি স্যালারি পাবে, সেখান থেকে তোমার সন্তান সন্ততি হবে, তাদেরকে এইভাবে ক্যারিয়ার গড়ে তুলবে। এই যে তোমার দুনিয়ার সফলতা অর্জন করতে করতে তোমার একদিন মৃত্যু হবে, নাকি বলো? হবে, সবার মৃত্যু হবে। তোমার একদিন মৃত্যু হবে। এই মৃত্যুর পরে খেয়াল করো, দুনিয়ার এসএসসি সফল, এইচএসসি সফল, অ্যাডমিশন সফল, কোচিং সফল, অনার্স সফল, মাস্টার সফল, বিবাহে সফল, সন্তানে সফল, চাকরিতে সফল, ব্যবসা বাণিজ্য সফল, সব সফল। এরপরে মৃত্যু হবে। মৃত্যুর পরে আল্লাহ যদি তোমাকে বলে যে তুমি জাহান্নামে যাও, এই দুনিয়ার সফলতার সাথে যদি মৃত্যুর পরে তুমি যদি ব্যর্থ হও, তুমি সফল না ব্যর্থ বলো তো? তাহলে তো সেখানেও তোমাকে সফলতা অর্জন করতে হবে। ইসলামী ছাত্র শিবির এমনভাবে তোমাদেরকে গড়ে তুলতে চায় যে দুনিয়ার সকল সেক্টরে সফলতার পাশাপাশি মৃত্যুর পর আরেকটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, সেইখানে সফলতা আমাদেরকে অর্জন করতে হবে। এটি হচ্ছে প্রকৃত সফলতা। সেজন্য যিনি সফল হবেন, দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন। কেননা আখেরাতে যে আমাকে সব কিছু জবাবদিহি করতে হবে, নাকি বলো? তুমি যে মাটির উপরে বসে আছো, এই মাটি আল্লাহর সাথে কথা বলবে না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি যে মাটিতে বসে আছো, যে মাটিতে বসে নকল করো, যে মাটিতে বসে নামাজ পড়ো, সব জায়গার মাটি আল্লাহর সাথে কথা বলবে, তোমার বিরুদ্ধে অথবা তোমার পক্ষে। তাহলে সেই আখেরাতের জন্য আমাদেরকে ক্যারিয়ার অর্জন করতে হবে, নাকি বলো? আমি তোমাদেরকে সর্বশেষ 2টি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। একটি হচ্ছে যে তোমাদের এখন যে সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। অপটিমাম ইউজ অফ ইয়োর টাইম, সময়ের যথাযথ ব্যবহার। সময়কে অপচয় করা যাবে না। ফেসবুক চালাও সবাই, বেশি বেশি চালাবা, কোনো সমস্যা নাই, কিন্তু সময় অপচয় করবা না, ঠিক আছে? আমিও ফেসবুক চালাই। এখানে আসার সাথে সাথে তোমাদেরকে দেখে ফেসবুকে একটা ছোট্ট ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়ে দিয়েছি যে এসএসসি ফলপ্রার্থী নবীন বন্ধুদের বনভোজন হচ্ছে। ফেসবুক চালাবা সবাই, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া বা টেকনোলজির এই যুগে আমাদের টেকনোলজির সাথে সম্পর্ক থাকবে, কিন্তু সেটাই কিন্তু সময় অপচয় করা যাবে না। তাহলে কিভাবে করবে? আমরা ফেসবুক চালাই, কি করি? ফেসবুকে আসি, ফেসবুকে আসার পরে আর সময়ের দিকে আমাদের খেয়াল থাকে না। আঙ্গুলে ফিঙ্গারিংয়ের যে টাচ করলে যে নতুন নতুন ছবি আসে, লেখা আসে, এটা করতেই থাকি। কখন ঘুমের সময় হয়, খাওয়ার সময়, পড়ার সময় আমাদের খেয়াল থাকে না, নাকি বলো? এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি ফেসবুকে ঢুকবা, নিয়ত করে ঢুকবা। নামাজের যেমন নিয়ত আছে না, তায়াম্মুমের নিয়ত আছে, খাবারও নিয়ত, প্রত্যেক কাজে যেমন নিয়ত, ফেসবুকেরও নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে? যে আমি ফেসবুকে ঢুকছি, কি নিয়তে ঢুকছি, কি জন্য ঢুকছি? হ্যাঁ, আমি ঢুকছি, আজকে বনভোজনে গিয়েছিলাম, সুন্দর সুন্দর কিছু পিকচার আমার একজন ভাই উঠাই দিয়েছে, সাংবাদিক ভাইরা উঠিয়ে দিয়েছে, তো এই পিকচারগুলো ফেসবুকে দিতে হবে। এই নিয়েতেই ঢোকো। পিকচারগুলো আপলোড হয়ে গেলে বের হয়ে আসো। বারবার প্রতি মিনিটে মিনিট ওর ভিতরে ঢোকার দরকার নেই যে কে কমেন্টস করছে, কে লাভ স্টিকার, কে ওয়াও স্টিকার, এগুলো দেখার দরকার নেই। এগুলো তুমি দিনে একবার দেখো যে কিছু রিপ্লে দেওয়া দরকার। ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সময়টাকে অপচয় করতে হবে। একটা কবিতা পড়ছো না? একটা কীট পতঙ্গ, সে মানুষ না, কিন্তু কীট পতঙ্গ, তার দাঁড়াবার সময় নেই। বনে ফুল ফুটেছে, মধু আহরণ করতে হবে মানুষের জন্য, এটি আল্লাহর অর্ডার, সেজন্য তার সময় নেই। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়া কা, কোথা যাও বলে যাও শুনি। পিপিলিকা কি বলছে? এখন না কব কথা। 27 বছর জেলখানায় ছিল, 27 বছর জেলখানা থেকে বের হয়ে আফ্রিকার ক্ষমতা দখল করেছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনি 27 বছর যদি কেউ জেলে থাকে তাহলে তার দল আসে তো শেষ হয়ে যাওয়ার কথা, আপনি জেলখানা থেকে বের হয়ে ক্ষমতা দখল করলেন, কি সময় অপচয় করবার? সময় অপচয় করবা না প্লিজ। হয় ভালো পড়ো, না হলে ভালো সাংগঠনিক কাজ করো, না হলে অন্যের উপকার করো, একটা কাজে ব্যস্ত থাকো, সময়কে অপচয় করবো না। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে ম্যাক্সিমাম ইউজ অফ ইয়োর হেড। ব্রেনের অধিকাংশ ক্ষমতাকে কাজে লাগানো। তোমার যে মেধা আছে, সেই মেধাকে তুমি মনে করো যে সমস্ত মেধা দিয়ে তুমি এসএসসি এবং দাখিল সময় পড়ছিলে, পড়ালেখা জ্ঞানের পিছনে, জ্ঞানের পিছনে, বিজ্ঞানের পিছনে, আইনস্টাইন তার, সেজন্যে ম্যাক্সিমাম ইউজ অফ ইউর হেড, মাথাটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? আরেকটি কথা তোমাদেরকে পরামর্শ দেব, সেটি হচ্ছে একটা কথা আছে না, সৎ সঙ্গে অসৎ সঙ্গে
সৎ মানুষের থাকলে নিজে অসৎ থাকলে আমার নিকট থেকে অনেক অসৎ গুণ দূর হয়ে যায়। আইনস্টাইন তিনি ভালো বক্তা ছিলেন, খুব সুন্দর করে বক্তব্য দিয়ে, তিনি যখন বক্তব্য দিতেন তবে সবাই মানুষ অন্যদিকে খেয়াল করতেন, ভালো বক্তব্য দিতেন। এখন আইনস্টাইনের যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার, বোঝো তো, গাড়ির ড্রাইভার যিনি ছিলেন, এই বেটার আইনস্টাইনের বক্তব্য শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, আইনস্টাইনের মতো বক্তা হয়ে গেছে। একদিন গাড়িতে যাচ্ছে, বলছে স্যার আপনি যে বক্তব্য দেন আমি হুবহু আপনার বক্তব্য দিতে পারি। তা আইনস্টাইন বলছে ঠিক আছে, তাহলে এখন যে সমাবেশে যাচ্ছে আমি গাড়ি ড্রাইভারের আসনে আমি বসবো, তুমি বক্তব্য দিবে। আইনস্টাইন, ওরা কেউ আমার চেনে না, তুমি আইনস্টাইনের এখানে নামবে স্টেজে, একটু বক্তব্য দেবে। তো সমাবেশে পৌঁছে গেছে আইনস্টাইন ড্রাইভারের আসনে, আর আইনস্টাইনের আসনে ড্রাইভার। ড্রাইভারকে সবাই সংবর্ধনা দিয়ে, ফুলের তোড়া দিয়ে, ক্রেস্ট দিয়ে গাড়ি থেকে নামিয়ে নিলেন, মঞ্চে তুলে দিলেন। একেবারে বক্তব্য হুবহু আইনস্টাইন। বক্তব্যের পরে দর্শক শ্রোতা বলছে যে আমাদের প্রশ্ন আছে, কি আছে, কোয়েশ্চেন আছে। এখন ড্রাইভার তো এবার বিপদে পড়ছে যে এত সময় তো মুখস্থ বলছে, এখন কোয়েশ্চেন করলে তো এখন পরিচয় আর গোপন থাকবে না, নাকি বলো। প্রশ্ন করছে যে স্যার আপনি যে এই যে থিওরির আলোচনাটা করলেন, এই অমুক থিওরি, এই থিওরির আসলে ব্যাখ্যা করেন, একটু ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা কি। তো উনি হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে এই সামান্য ব্যাখ্যা, এ তো আমি না, আমার ড্রাইভারকে ডাকো, ও আমার চেয়ে ভালো পারে, ও আমার কাছে শিখছে। তখন ড্রাইভারকে ডাকেন, বলছে সামান্য জিনিস তোমরা বুঝতে পারো নি, এখানে তোমরা যারা আছো সবাই শিক্ষিত, তোমরা বুঝতে পারো নি, আমার ড্রাইভার তো তোমাদের চেয়ে ভালো পারে, ও তো মূর্খ মানুষ, ওকে ডাকো। তখন আইনস্টাইন আসছে, আইনস্টাইন থিওরিটা বুঝিয়ে দিল। তাহলে আমি যেটা বললাম যে ওই আইনস্টাইনের সঙ্গে থাকার কারণে, সংস্পর্শে স্বর্গবাস থাকার কারণে কি ড্রাইভার আইনস্টাইনের মতো হয়ে গিয়েছিলেন। এজন্য সমাজের যারা ভালো, আমি বিশ্বাস করি, তুমি দেখবা যে এলাকায় যারা ছাত্র শিবির করে, আমি বিজ্ঞাপন দিচ্ছি না, এরা ভালো, এরা নামাজ পড়ে, এরা মানুষকে ভালো কাজের উপদেশ দেয়। এজন্য সৎ সঙ্গে থাকবা, তুমি নিজে সৎ হয়ে যেতে তোমাকে সহযোগিতা করবে, যে পারবা ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই ছোট্ট সুন্দর বাংলাদেশ, আজকে তোমরা যারা এখানে বসে আছো, আগামী দিনের প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, পুলিশ, ওসি, ডিসি, এসপি, সাহিত্যিক, কবি, সচিব, আমরা কিন্তু এখানেই বসে আছো। এখান থেকে কেউ কিছু না কিছু হবে। লেখাপড়া যেহেতু শিখছো, রিক্সা তো আর চালাইবা না, যে কোনো একটা কিছুই হবা, কিন্তু রাষ্ট্রের যে কোনো অঙ্গের কোনো একটা জায়গায় তুমি যাবা। আমরা স্বপ্ন দেখছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, ইসলামী ছাত্র শিবির সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে পূরণ করবে ইনশাআল্লাহ। সেই পূরণের জন্য তোমাদেরকে এক একজন নাবিক হতে হবে। তোমাদের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই যে বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না। তোমাদের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই যে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হবে না। তোমাদের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই যে বাংলাদেশে আমার সংখ্যালঘু ভাই বিশ্বজিৎকে কুপিয়ে ওরা হত্যা করতে পারবে না। তোমাদের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই যে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের চির কবর রচনা হবে ইনশাআল্লাহ। সেরকম একটি জীবন, সেরকম একটি ক্যারিয়ার তোমরা গঠন করো। উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছিলাম। আমরা মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, তার ব্যস্ত সময়ের মধ্যে, আবহাওয়া খারাপের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। তিনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রতি যে প্রত্যাশাগুলো রেখেছেন, আমরা অবশ্যই সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের মাঝে আরও একজন মেহমান উপস্থিত হয়েছেন। অনেকত চিনবেন, আমাদের সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই মৌলানা হাবিবুর রহমান। আজকে প্রোগ্রামের পক্ষ থেকে মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি, সম্মানিত দায়িত্বশীল আমাদের প্রিয় ভাই মৌলানা হাবিবুর রহমান ভাইকে পরিস্থিতি আসলে দাঁড় করে থেকে
5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকের এই আয়োজন সামগ্রিকভাবে হওয়ার কথা ছিল আরো আনন্দঘন, আরো সুন্দর পরিবেশে। প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত আমাদেরকে এইভাবেই প্রোগ্রাম চালাতে হচ্ছে, তাই না? তারপরেও আমরা আল্লাহর ঘরে বসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পাচ্ছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে নেতৃবৃন্দ কথা বলেছেন, আমি ওনাদের সাথে সুর মিলিয়েই দুই একটি কথা বলে খুব কম সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। খুশি তো? দ্রুত শেষ করলেই তো খুশি নাকি? জি, আমিও এটা বুঝি যে আপনাদের এখন দ্রুত শেষ করাটাই কল্যাণ, আর দ্রুত শেষ করতে পারলেই আপনারা আমার প্রতি খুশি হবেন, তাই না? ঠিক আছে। জি, সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের রব কে? তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের কেন সৃষ্টি করলেন? আপনারা চমৎকার উত্তর দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন আলা লাহুল খলকুল আমর, তার এই পৃথিবীতে, তার এই জমিনে একমাত্র তার হুকুম বাস্তবায়ন করাই হচ্ছে তার গোলামদের আমাদের একমাত্র কর্তব্য। এইটা বোঝানোর জন্য আমরা সর্বশেষ নবীর উম্মাহ আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়ে প্র্যাকটিক্যালি আল্লাহর হুকুম এবং বিধান কি হওয়া উচিত, কিভাবে চলবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের উপরে সেটি বর্তাচ্ছে যে আমরা আল্লাহ রসুলের এই নবীওয়ালা দায়িত্ব, এই রেসালাতের দায়িত্ব আমরা তার এই জিন্দিগিতে, তার এই দুনিয়ায় আমরা এটা বাস্তবায়ন করব। সম্মানিত ভাইয়েরা, এই সামগ্রিক জীবনের মধ্যে আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, পড়ালেখা, এই সবগুলোই যদি আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারা যায়, সবগুলো ইবাদত হবে। আমরা এখন জীবনের একটি গুরুত্বপূর্ণ মোমেন্ট পার করছি, গুরুত্বপূর্ণ একটি সময় পার করছি। আমরা জীবনের প্রায় 10টি, 11টি, 12টি ক্লাস পার হয়ে সামনে আমাদের জন্য একটি বড় একটি রেজাল্ট, বড় একটি সার্টিফিকেটের ঘোষণা আসছে। আমরা সেই রিল্যাক্স মোমেন্টে আছি। বিষয়টা এরকম না? এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ডন কেয়ার, আমাদের কোনো লেখাপড়া নাই, আমাদের কোনো গলায় কোনো আর দড়ি নাই, আমাদের কোনো আর গাইডলাইন করার মতো, গাইড দেওয়ার মতো কেউ নাই। আমরা একেবারে দ্বিধার্থে ঘুরে বেড়াবো। বিষয়টি কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে ইউ হ্যাভ টু ট্রাই অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেজ অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি দিক এবং বিভাগে আমাদেরকে সফল হতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সেই সকল মুমিনরাই হবে সফল যারা কি করবে? আখিরাতে সফল হব। আল্লাহ আমাদের শিখাচ্ছেন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হতে চাই। সো আমাদেরকে তাহলে সময়গুলোকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারলেও চলবে নাকি? আমাদের সময়গুলোকে প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট আমাদেরকে স্ট্রাগল করতে হবে। আমাদের সময়গুলোকে সময় থেকে আমাদের কাজ আদায় করে নিতে হবে। প্রত্যেকটি সময় যাবে, এই সময় থেকে কাজ আদায় করে নিতে হবে। তারাই সফল হবে, তারাই গেইন করবে এই সোসাইটিতে যারা প্রত্যেকটি সময়ের, সেকেন্ডের মূল্য যারা দিতে পারবে। আর যারা বেহুদা সময়কে, টাইমকে এভাবে করে সময় নষ্ট করবে, তারা দুনিয়া এবং আখিরাত, আমি স্ট্রাগল করছি, সংগ্রাম মুখর জীবনযাপন করছি, তাহলে
বাকি সকল বন্ধুদের চেয়ে আমি ভালো রেজাল্ট করতে পারবো। টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস। আমার উইকনেস কোথায় আছে, আমার ব্যর্থতা কোথায় আছে, আমার দুর্বলতা কোথায় আছে, সেগুলোকে মার্ক করতে হবে। করে করে একটা একটা করে আমাকে সেখান থেকে গিয়ার আপ করতে হবে, সেখান থেকে আমাকে কাম ব্যাক করতে হবে, সেখান থেকে আমাকে সফল হওয়ার জন্য প্রচুরভাবে স্ট্রাগল করতে হবে। ধরুন আমার ইংরেজিতে একটু দুর্বলতা আছে, আমাকে আইডেন্টিফাই করে সেখান থেকে আমাকে সলভ করার চেষ্টা করতে হবে, সেখান থেকে আমাদের সফলতার দ্বার প্রান্তে চলে যেতে হবে। কারণ এই দুনিয়াতে আমি এসেছি ব্যর্থতায় পর্যবসিত হওয়ার জন্য নয়, এই দুনিয়াতে এসেছি আমি নিজেকে ফল্ট করার জন্য, ব্যর্থতায় পর্যবসিত হওয়ার জন্য নয়। মনে রাখতে হবে, আজকে আপনার আমার পিতামাতা হাড় ভাঙা পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, কোনোদিন বলছে না বাবা আজকে ক্লাসে যেও না, পরীক্ষা দিও না, চলো আমার সাথে মাঠে যেয়ে আমার সাথে আল বাঁধতে হবে, আমার সাথে পরিশ্রম করতে হবে। বরং আপনার আমার পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে, আর বলছে আমার ছেলেটি, আমার মেয়েটি সে অমুক কলেজে পড়ছে, অমুক স্কুলে পড়ছে, অমুক মাদ্রাসায় পড়ছে, ইনশাআল্লাহ অতি দ্রুত আমার ছেলে উঠে বলছে স্টুডেন্ট, হাফ ভাড়া। অর্থাৎ আপনার আমার পিছনে এই সোসাইটির, এই দেশের, আপনার আমার পিতামাতার সবার কন্ট্রিবিউশন আছে, সবার সহযোগিতা আছে। আবার এই সমাজটাকে গড়ার জন্য সবারও ঠিক তেমনি পাল্লা দিয়ে প্রত্যাশা আছে। আমি যে গাড়িতে উঠছি সেই গাড়িটি কারণ না কারোর ব্যক্তির গাড়ি, সুতরাং তার কন্ট্রিবিউশন আছে। এই গভর্নমেন্টের টাকা ইনভেস্ট হচ্ছে আমার আপনার পিছনে, এই গভর্নমেন্টের একটা প্রত্যাশা আছে, চাওয়া পাওয়া আছে, পিতামাতারও চাওয়া পাওয়া আছে। সুতরাং গবেষকরা বলছে আগামী 40 থেকে 50 বছর পর গোটা পৃথিবীতে পানির সংকট দেখা দিবে, আর বাংলাদেশ শুধুমাত্র পানি বিক্রি করে গোটা পৃথিবীর মধ্যে ইকোনমিতে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ নয়, উন্নত দেশে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশে। কিন্তু প্রবলেম হচ্ছে একটি, না হওয়ার পিছনে খেয়ে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের দেশের যে সম্পদ আছে, আমাদের সোসাইটিতে যে মানুষের যে প্রত্যাশা আছে, সেইগুলোকে পূরণ করবার জন্য আরো বড় প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে আমাদের ভিতরে কোয়ালিটি, ক্যাপাসিটি, ক্যাপাবল আমাদের ভিতরে দারুণ ঘাটতি। অর্থাৎ আমাদের দক্ষতা, আমাদের সক্ষমতা, আমাদের প্রয়োজনের আলোকে নিজেদেরকে প্রস্তুত করা, গড়ে তোলা, এই দুটি সবচেয়ে সমস্যার কারণে আমাদের এই সম্ভাবনাময় দেশটাকে আমরা এগিয়ে নিতে পারছি না। আমাদের দেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কম্প্রোমাইজের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করার পরেও আমরা সেই দেশটাকে এগিয়ে নিতে পারছি না। শুধুমাত্র এই কারণে আজকে বাংলাদেশে গবেষকরা বলছে মৌলভীবাজার পাহাড়ের মধ্যে যে ইউরেনিয়াম আছে, যদি বাংলাদেশ সেটাকে আহরণ করতে পারত, সেটাকে উত্তোলন করতে পারত, গোটা বাংলাদেশ নয়, সাবকন্টিনেন্ট নয়, গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য মৌলভীবাজারে পাহাড়ের মধ্যে যে ইউরেনিয়াম আছে সেটাই যথেষ্ট। কিন্তু আমরা সেটাকে উত্তোলন করার মতো ক্যাপাসিটি, ক্যাপাবল আমরা নই। সম্মানিত ভাইরা, তাহলে কি ব্যর্থতায় পর্যবসিত হবে? না, সেটার কর্ণধার হিসেবে, সেটার মাঝি হিসাবে, এই নৌকার মাঝি হিসেবে আমাদেরকে ত্রাতার ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে সক্ষমতা, করাপশন বিরোধী একটি সম্ভাবনাময়ী ব্যক্তি এবং দেশ গড়ে তোলার পিছনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর সেই জন্যই ছাত্র শিবির আজকে আপনাদেরকে এই আমাদের অ্যান্টি করাপশন, আমাদের এই দেশকে পিছিয়ে টানার জন্য যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে, দলীয়করণ করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, তাদের সকল বাধা এবং প্রতিবন্ধকতাকে রুখে দিয়ে
এই 3 মাস সময়, এই 3 মাস সময়টাকে এত বেশি স্ট্রাগল করতে হবে, এত বেশি সময়টা কাজে লাগাতে হবে, সময় থেকে কাজ আদায় করে নিতে হবে। কোনোভাবেই এই সময়টাকে হেলায় খেলায় কাটাতে আমরা দেব না ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে, সম্মানিত ভাইরা, বাংলাদেশে প্রায় 70% যুবক যারা মদ এবং গাঁজা খাচ্ছে, তার প্রায় 70% হচ্ছে তরুণ এবং যুবক। সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এই বাংলাদেশে তরুণ এবং আগামীর সম্ভাবনাময়ী ব্যক্তিদেরকে ধূমপান মুক্ত, গাঁজা মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত। সুতরাং এই সাতক্ষীরাকে গড়ার পিছনে এই 450 যুবকই যথেষ্ট। এই বাংলাদেশকে গোটা বিশ্বময় জুলুম এবং নির্যাতন নিষ্পেষণকে পদদলিত করে গোটা পৃথিবীময় কোরআনের আলোকে আলোকিত করবার জন্য প্রতিনিধিত্ব করতে চায়। সেই প্রতিনিধিত্ব করবার জন্য আমরা সবাই প্রত্যেকের পাড়ায়, মহল্লায়, গ্রামে, প্রতিষ্ঠানে আমরা ত্রাতার ভূমিকা পালন করতে চাই ইনশাআল্লাহ। আমার 3য় নাম্বার, ভাষা সামান্য সামান্য নয়। আল্লাহ বলছেন, ওয়া ইন্না জন্নাল আয়গুনিয়া আনিল হাক্কি শাইয়া, দিনের পথে, ইসলামের পথে স্বাভাবিকভাবে একটু একটু করে এগিয়ে গেলে সেটাকে সফল হওয়া যায় না। এজন্য আমাদের সবাইকে ইসলামের পথে, দিনের পথে ঐক্যবদ্ধভাবে এত বেশি আমাদেরকে লেগে থাকতে হবে যে বাতিল আমাদের পিছনে, শয়তান আমাদের পিছনে লেগেও যাতে করে আমাদেরকে ইসলামের বিপক্ষে নিয়ে যেতে না পারে। এজন্য আন্দোলনের মধ্যে, সংগঠনের মধ্যে, ছাত্র শিবিরের মধ্যে এত বেশি কনফিডেন্সলি এগিয়ে থাকতে হবে যাতে করে এই সব নানামুখী শয়তানি চক্রান্ত, আকাশ সংস্কৃতি থেকে আমরা যাতে করে ইউনিটি হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, ঐক্যবদ্ধ হবে আল্লাহর এই রজ্জুকে এমনভাবে আঁকড়ে ধরে থাকতে চাই। যারা আমরা শিবিরের সমর্থক আছি দ্রুত কর্মী হতে চাই, যারা কর্মী আছি সাথী হতে চাই, যারা সদস্য আছি সদস্য হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের এই সাতক্ষীরাকে গোটা দেশের মধ্যে একটি মডেল সাতক্ষীরা করবার জন্য আমরা এখানে যারা আছি আমরা সবাই ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা পৌঁছতে, ওই স্বপ্ন দেখেছিল, আলটিমেটলি সময়ের ব্যবধানে সে ওখানেই পৌঁছিয়েছিল। সম্মানিত ভাইরা, আমরাও ঠিক তেমনি স্বপ্ন দেখতে চাই, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে চাই যে আমি আগামীতে কোথায় যেতে চাই। আমি যদি এখন বলি যে এর মধ্যে যারা আছেন এই 450 যুবক এবং তরুণ, বলুন আগামী দিনে বিসিএস ক্যাডার হওয়ার দীপ্ত প্রত্যয়ী কারা আছেন? হাত উঁচু করে দেখান। বিসিএস ক্যাডার কারা হতে চান? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন এই ভাইদেরকে বিসিএস ক্যাডার হিসেবে কবুল করুন।